আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ঈদ আনন্দের পরবর্তী সময়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। আর আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সানাউল হক। থাকবো ক্লাসের পুরোটা সময় ধরে। প্রিয় শিক্ষার্থী, ঈদ পরবর্তী সময়ে এখন কিন্তু উত্তম একটা সময় এসেছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হওয়ার। আর এই সার্কুলার হওয়ার পূর্বে আপনি যদি আপনার প্রিলিমিনারি প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন, সার্কুলারের পরে কিন্তু আপনি লিখিত প্রস্তুতিটা নেওয়ার জন্য অনেক সময় পাবেন। আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিমূলক একটি শর্ট সাজেশন শীট আকার আমাদের শীট রয়েছে, যার নামমাত্র মূল্যে আপনারা কিন্তু নিতে পারবেন। এটা আপনারা প্রিন্ট কপি আপনাদের নিতে হবে। আর প্রিন্ট কপি নিতে চাইলে আমাদের স্লাইড এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি খুব দ্রুত সংগ্রহ করুন। আমরা বইটিতে সুন্দরভাবে বিগত সালের প্রশ্ন সাজিয়েছি, মডেল টেস্ট আকারে বাংলা, ইংরেজি, গণিত সাজিয়েছি এবং প্রত্যেকটা গণিতের প্রত্যেকটা টপিক ধরে আমরা সুন্দরভাবে সমাধান করে দিয়েছি টেকনিক সহ। আশা করছি বইটি আপনাদের অনেক অনেক কাজে আসবে এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোয়ালিফাই এর জন্য বইটি কিন্তু যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাস ৫৭। নিচের কোন শব্দটি প্রাতিপদিক? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রাতিপদিক কোনটি? এখানে লাঙল হচ্ছে প্রাতিপদিক। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর করতে হয়? আমাদের এখানে লিঙ্গান্তর করতে হয় কবি, মহিলা কবি, কারণ নেতা, নেত্রী, দাতা, বাদশা এগুলো কিন্তু আমরা স্ত্রীবাচক করতে পারি, তবে কবির আগে মহিলা কবিটা যুক্ত করতে হয়। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? আচ্ছা, ভালোভাবে খেয়াল করেন, এখানে আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? শেষে কিন্তু নয় কথাটা উল্লেখ রয়েছে, তার মানে এখানে হবে প্রত্যাবান। মন না মতি, বাগধারাটির অর্থ কোনটি? মন না মতি, তার মানে কি এইটা নাকি ওইটা, এইটা নাকি ওইটা? মানে বিষয়টা কি রকম যে উরু ধরু, মানে আমাদের মন আছে না, উরু উরু একটা মন, অর্থাৎ অস্থির মানব মন। বীর সন্তান প্রসব করে যে নারী, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হবে বীর প্রসূ। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বু, অম্বু শব্দের সমার্থক শব্দ হিসেবে আমরা জানবো জল বা পানি। দীপ্যমান শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি হবে? দীপ্যমান, এটি আমরা দেখব প্রথমে দীপ, তারপরে হবে শানচ, অর্থাৎ আমাদের শেষটাই কিন্তু এখানে সঠিক হিসেবে রয়েছে। নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ বর্ণ? তাহলে ঘোষ যদি হয় তাহলে আমাদের বর্গের প্রথম দুটা হতে হবে। আচ্ছা, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, এটা নিয়ে অনেকের পার্থক্য হয়। যেমন ১, ৩, এই দুটো কি হবে? একটা কি হবে এবং তিনটা কি হবে? অল্প প্রাণ হবে। আর আমাদের ২ এবং ৪ কি হবে? এটা হবে মহাপ্রাণ। আচ্ছা, এখানে মেবি একটুখানি আমি মিস্টেক করলাম। যেমন এখানে ১ এবং ৩ হবে এবং পরবর্তীটা হবে ২ এবং ৪। তাহলে প্রথম ১, ৩ এখানে এইভাবে খেয়াল করবেন, ১, ৩টা কি হবে এবং ২, ৪টা কি হবে? খুব ভালোভাবে একটা ছকের মাধ্যমে কিন্তু আমরা এখানে বুঝে নিতে পারি। ১ আর ৩ হবে এখানে কি? অল্প প্রাণ। ২, ৪ হবে কি? মহাপ্রাণ। আর ১, ২ হবে কি? অঘোষ। আর ৩, ৪ হবে ঘোষ। তাহলে ৩ এবং ৪ আমাদের বলা আছে ঘোষ, তার মানে ৩ নম্বর সিরিয়ালে থাকতে হবে। তার মানে ট, ঠ, ড, ডটা কিন্তু আমাদের ৩-এ রয়েছে এবং অল্প প্রাণের মধ্যে রয়েছে, তার মানে এই ডটা হচ্ছে ঘোষ এবং অল্প প্রাণ। মহকুমা শব্দের, আচ্ছা, আমরা একটা প্রশ্ন হচ্ছে যে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে রুগ্নটা হচ্ছে সুন্দর শুদ্ধ বানান। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা ভাষাটি এসেছে আরবি ভাষা থেকে। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? এখানে হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারক শূন্য। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ? নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ হবে সৌর। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? হরিণ রুড়ি শব্দ হবে।
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? প্রথমে আমরা খেয়াল করব অর্ধমাত্রা, অর্ধ ৮, তার মানে ৮ আছে কোনটাতে? প্রথম দুটাতে। এবং মাত্রাহীন হবে ১০, তার মানে ৮ ১০, তার মানে ক নাম্বারটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। নিচের কোন শব্দটি সাধু ভাষার উপযোগী? সাধু ভাষার ব্যবহারের উপযোগী কোনটি? এটি হচ্ছে জুতা। আর জুতো যদি হয় তখন সেটা হয়ে যাবে চলিত ভাষা। উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কি বসাতে হবে? এখানে খণ্ডবাক্যের শেষে বসাতে হবে কমা। খাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি হবে? খাতক শব্দের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ হবে মহাজন। ফনেম, আচ্ছা এখানে ফনেম শব্দের অর্থটা হলো ধ্বনি মূল। হ্যাঁ, ধ্বনি মূল, শব্দমূল কিন্তু না। অরুণ রাঙ্গা শব্দের নিষ্পন্ন, আচ্ছা সমাস নিষ্পন্ন সমস্ত পদ কোনটি? তাহলে এখানে অরুণ রাঙা, তাহলে একটা উপমান কর্মধারয় সমাস। কেন উপমান হলো? কারণ মান সমান, অরুণ মানেও রঙিন, রাঙা মানেও রঙিন। এখানে একটি যুক্তবর্ণ রয়েছে, এটির সঠিক বিশ্লেষণ কোনটি হবে? তাহলে এটা ব্রাহ্মণ বা ব্রাহ্মণবাড়িয়া লিখতে আমরা যেটি লিখি, তাহলে এটা লিখতে করতে হবে কি? হ যুক্ত ম। অ্যাফেন্থেসিস, অ্যাফেন্থেসিস এর অর্থ কি হবে? এর অর্থ হবে পরিশিষ্ট নাকি অপিনিহিতি? এখানে হবে অপিনিহিতি। ভাষ্য শব্দের সন্ধি বিচ্ছেদ ভাস যুক্ত বর, যেটি আমাদের রয়েছে গ নাম্বার অপশনে। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ হবে আমটা খাও। চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চক্ষু দান করা। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা ছোট্ট HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আপনার নাম সহ আমাদের এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, শিমলা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। জাকারিয়া সালাম জানিয়েছেন কেমন আছেন আপনি জানিয়েছেন। মিতু আক্তার, তিনি রংপুর থেকে অনেক বড় একটা কমেন্ট করেছেন, তিনি জানিয়েছেন তিনি অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করেন, আমরা আপনার জন্য দোয়া করি। এরপরে ইসরাফিল হোসেন লিখেছেন খুব ভালো লাগলো আপনি এত দ্রুত ফিরে আসলেন। রাকিব মাহমুদ একটা বড় কমেন্ট করেছেন। এর পরবর্তীতে গাইবান্ধা থেকে লিখেছেন শাপলা, ক্লাস কখন শুরু হয়? আমাদের ক্লাসগুলো শুরু হয় প্রতিদিন সন্ধ্যে 7টায়। রোজিনা মানিকগঞ্জ থেকে লিখেছেন। এরপরে লিখেছেন মিস, আপনারা নামগুলো একটু লিখবেন, যে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, দোয়া করবেন। প্রাইমারিতে একটি চাকরির আশা রয়েছে। লাভলি আক্তার লিখেছে স্যার অনেক আশা স্বপ্ন একটা জব করার, কিন্তু পড়াশোনা করতে পারি না কেন? পড়াশোনা না করলে তো চাকরি হবে না, করতে হবে। এরপরে আসসালামু আলাইকুম স্যার ঈদ মোবারক কেমন আছেন? যতটুকু মনে পড়ে আপনি খুব সম্ভবত নওগাঁ থেকে লিখছেন। এরপর ঈদ মোবারক স্যার জানিয়েছেন। জান্নাতুল মামা কলি লিখেছেন সালাম জানিয়েছেন স্যার কেমন আছেন? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন প্লিজ। বকুল মিয়া লিখেছেন সানাউল ভাই ঈদ পরবর্তী শুভেচ্ছা নেবেন, আই মিস ইউ ডিয়ার ব্রাদার। এরপরে লিখেছেন নাকলা লিখেছেন স্যার কেমন আছেন? জামালপুর থেকে তিনি লিখেছেন ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে, তবে আরো ভালো যাতে কাটানো যায় সেই সময়ের অপেক্ষায় রয়েছে। বরিশাল থেকে শিফন হাওলাদার লিখেছেন স্যার পড়ালেখার গ্যাপ দেয়নি, ঈদের দিনও পড়াশোনা করেছে। ভেরি গুড মিস্টার শিফন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কাজে আসবে এটা আপনার জন্য। স্বপ্নের রাতিকা ঈদের পরে প্রথম ক্লাস, ঈদ মোবারক ভাইয়া। ভাইয়াকে ঈদ মোবারক জানিয়েছেন, আপনাকেও জানানো হলো ঈদ মোবারক, আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? গাজীপুর থেকে লিখেছেন হিমিকা। হিমিকা আপনি কেমন আছেন এটি জানাবেন, আমরা সবাই ভালো আছি। এরপরে মদিনা লিখেছেন। এর পরবর্তীতে তামান্না আক্তার রিমা লিখেছেন আসসালামু আলাইকুম হবিগঞ্জ থেকে দেখছি। হ্যাঁ, আমি এটাই চাচ্ছিলাম যে হবিগঞ্জ সদরে আপনারা কেউ আছেন কিনা, প্লিজ একটু আমাকে নক করবেন। হবিগঞ্জ সদর, হবিগঞ্জ জেলা থাকলে হবে না, হবিগঞ্জ শহরে থাকতে হবে। হ্যাঁ, প্লিজ একটু আমাকে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা কমেন্ট করলে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নেব। এরপর রয়েছে কেমন আছেন স্যার আসমা দেখছে প্রাইমারি আবেদন কি শুরু হয়েছে? না, প্রাইমারি আবেদন শুরু হয়নি। সমী সুলতানা 74 নম্বর কি হবে? আচ্ছা, এরপরে শৈলানা জানিয়েছেন এতদিন ধরে আপনার মিস করেছি, আপনাদেরও মিস করেছি। রোকেয়া সুলতানা অপেক্ষায় ছিলাম কবে ফিরবেন। এছাড়াও আর অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন। হামিদা লিখেছেন গাইবান্ধা থেকে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে গুণ ও বৃদ্ধি বলা হয়, গুণ ও বৃদ্ধি বলা হয় কি? গুণ ও বৃদ্ধি মূলত কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে, আমি আবারও বলছি, কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, প্যাসিভ কি হবে? তার মানে এখানে প্যাসিভ করতে আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়েছিলাম। অ্যাট হিজ বিহেভিয়ার, তার ব্যবহারে, তার মানে এখানে অ্যাট ব্যবহার করতে হবে। While living in poverty, to poet had to dash a great deal of sufferings, তাহলে এখানে আমাদের যেটা হবে যে while living in poverty the poet had to put up with a great deal of sufferings, তার মানে সে যখন গরিব অবস্থায় বসবাস করছিল সে সহ্য করেছিল কি, এক ব্যাপক দারিদ্রতা সে সহ্য করেছিল। তার মানে টু টলারেট বা পুট আপ উইথ মানে সহ্য করা। দ্য ওয়ার্ড ক্যামাফ্লগ, ক্যামাফ্লগ মানে কি? ক্যামাফ্লগ এর অর্থটা আমরা এখানে বলবো ডিসগাইজ। ইট বার্নস দ্য প্রেটিস্ট অফ মাই, আচ্ছা অফ এনি উড, এটা পজিটিভ করতে হবে। আচ্ছা নো আদার উড বার্নস অ্যাজ প্রেটি অ্যাজ ইট, তার মানে গ নাম্বারটা আমাদের এক্ষেত্রে সঠিক হতে হবে। নো আদার উড বার্নস অ্যাজ প্রেটি অ্যাজ ইট। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এখানে এনিবডিটা কি হিসেবে ব্যবহার হয়েছে? এনিবডি মানে যে কেউ, এখানে যে কেউ, সবাই কিন্তু বোঝাচ্ছে, কিন্তু যে কেউ একজনকে নির্দেশ করছে। তার মানে এখানে ইনডেফিনাইট নাকি ডিফিনাইট? ডিফিনাইট হলো নির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট। তার মানে এখানে যে কেউ আবেদন করতে পারে, সুতরাং এটা অনির্দিষ্ট, তার মানে এটা ইনডেফিনাইট প্রনাউন। ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস, এটি একটা ফ্রেজ, তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি, মানে যা সহজে দেখা যায় না। তুমি তো পূর্ণিমার চাঁদ হয়ে গেছো, অমাবস্যার চাঁদ হয়ে গেছো, সহজে পাওয়া যায় না, এই সেম জিনিস। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। তার মানে এখানে আই হেয়ার্ড দ্য বেল, তাহলে এখানে আই হেয়ারটা হবে সঠিক উত্তর। তবে এই যে একটা কুকিং এর একটা আছে, তখন কিন্তু আমার আই ওয়াজ কুকিং। হি টক্স, সে কথা বলছে, অ্যাজ ইফ হি ওয়াজ এ ম্যাড, বা হি ওয়ার এ ম্যাড হবে এখানে রাইট অ্যান্সার। সে এমন ভাবে কথা বলছে যেন সে একটা পাগল, তার মানে হি ওয়ার এ ম্যাড। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে ফ্রমটা হবে রাইট অ্যান্সার। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আমাদের এখানে ইট রেইনড লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়েছে, এটাই তো রাইট অ্যান্সার হচ্ছে। তার মানে অন্যগুলো খোঁজার প্রয়োজন নেই। গেট রিড অফ মিনস, গেট রিড অফ মানে কি? গেট রিড অফ মানে স্বাধীন, টু বি ফ্রি ফ্রম, আমি আবার বলছি টু বি ফ্রি ফ্রম। The teacher made the children dash the book. The teacher made the children read the book. তাহলে read the book, sorry এটা reads রয়েছে, তারপরে read the book হবে right answer. The word homogeneous means, আচ্ছা homogeneous অর্থটা কি? একই ধরনের বা একই ব্যক্তির, সরি ব্যক্তির না, একই ব্যক্তিত্ব হতে পারে, একই ধরনের হতে পারে, যেটাকে আমরা বলতে পারি as a same kind বা of the same kind। আমরা বিষয়টি আলোচনা করব, তাহলে কি বোঝাচ্ছে এখানে? আমরা বিষয়টি আলোচনা করব, তাহলে করব এখনো করা হয়নি, তার মানে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, মানে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, তাহলে খ নাম্বারটা, আচ্ছা টু দ্য ম্যাটার হবে না, তাহলে ঘ নাম্বারটা হবে, খ নাম্বারটা নয়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, তার মানে নাও হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, তার মানে এখানে সঠিক উত্তর হবে কোনটি? গ নাম্বার। হু ইজ কলিং মি, তার মানে এখানে বাই হোমের ব্যবহার করতে হবে, যেহেতু হু দ্বারা শুরু রয়েছে, এবং শেষে আই, এম আই বিং কল্ড আছে কোনটাতে? এম আই বিং কল্ড আছে ঘ নাম্বার। দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার, তাহলে এখানে রাজশাহীর সড়কগুলো কাদের চেয়ে বেশি? আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা, তাহলে দেন দোজ অফ ঢাকাটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ক নাম্বারটা সঠিক উত্তর। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ কল্ড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এ ভার্বাস স্পিচ। ক্রেডিট টাকা, ক্রেডিট যখন হবে তখন টু মাই অ্যাকাউন্ট, ডেবিট হলে ফ্রম মাই অ্যাকাউন্ট, তার মানে ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট। অল লাভ ফ্লাওয়ার, সবাই ফুলকে ভালোবাসে, তার মানে এখানে হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে না ফুলকে ভালোবাসে, তার মানে ক নাম্বারটাই রাইট অ্যান্সার হচ্ছে। The adjective form of the word study, স্টাডির অ্যাডজেক্টিভ কি হবে? স্টাডির অ্যাডজেক্টিভ ফর্ম হবে স্টাডিয়াস, অর্থাৎ এটি হবে সঠিক উত্তর। He said I went to টাঙ্গাইল, ইনডিরেক্ট করতে হবে।
তাহলে ইনডিরেক্ট যখন আমরা করতে যাব তাহলে এখানে কি হবে যে হি সেইড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল, তার মানে এই দুটার মধ্যে আমাদের হচ্ছে না। তাহলে গ নাম্বারটা কিন্তু আমাদের সেদিক থেকে ঠিক আছে, হি সেইড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি, ইকোনমির ভার্ব কি হবে ইকোনমাইজ। গ নাম্বার এ পার্সন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস, মানে যার মাথা মেঘে মোড়ানো, তার মানে সে দিবা স্বপ্ন দেখে, এ ডে ড্রিমার। শব্দটি কেটে দাও, ব্লাইন্ডটি কেটে দাও, এই যেটা কথা বলে পেন্থ্রো কথাটি ব্যবহার করতে হবে, পেন্থ্রো দ্য ওয়ার্ড বা পেন্থ্রো দ্য লাইন। জামিল সাহেব 10% মুনাফায় 3,000 টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? দেখেন এটা চক্রবৃদ্ধির সূত্র দিয়ে করা যায়, বাট আমরা এত ঝামেলাটা কেন নিব? কারণ আমরা অলস জাতি, হ্যাঁ, বেশি কেন করব? তাহলে জাস্ট 3,000 10% 300 হবে, 300 যোগ করে দিলাম 3,300, তার মানে এক বছরান্তে তার এখানে কত হবে? 3,300 টাকা হবে। করতে হলো কোনো সূত্রের ব্যবহার? না, করতে হয় নাই। আমাদের ক্লাসগুলো করলে এবং আমাদের বইটা ব্যবহার করলে আপনারা ঠিক এই ধরনের সুবিধাগুলো পেয়ে থাকবেন। তাই আমি আবারও বলছি, আমাদের ডেসক্রিপশন এবং যে ডেসক্রিপশন এবং স্লাইডে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বইটি কিন্তু আপনারা সংগ্রহ করে প্রিলিমিনারি পরীক্ষায় আরও এক ধাপ আপনি এগিয়ে যেতে পারেন। আর প্রিলিমিনারি কোয়ালিফাইয়ের জন্য বইটি আমাদের যথেষ্ট। একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হলো? ভালো করে খেয়াল করুন, কতটি? 100টি। 1200 টাকায় কিনছে, 1800 টাকায় বিক্রি করছে, লাভ হলো কত? 600 টাকা। তাহলে কত টাকায় 600 টাকা লাভ হয়েছে? 1200 টাকা। এবারে চিন্তা করেন 1200-র অর্ধেক কত, মানে 50% কত? 600 টাকা না? তার মানে শতকরা কত লাভ হলো? 50%। এটা করার জন্য আহামরি রকেট সায়েন্সের প্রয়োজন নেই। যদি আপনি যোগ বিয়োগ পারেন, এই অঙ্কগুলো পারবেন উইদাউট এনি ক্যালকুলেশন, মুখে মুখে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। তবে এর জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক শার্প ব্রেইনের অধিকারী হতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। পরবর্তী যেটি রয়েছে, দুটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর 17 হলো সংখ্যাদ্বয়ের যোগফল কত? আচ্ছা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি 17 হয় তাহলে সংখ্যাদ্বয়ের যোগফলটাও ততই হবে, তার মানে 17। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার একটি লম্বা একটা ট্রেন অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা কত? দুটো যোগ করে দেন, কারণ 200 মিটার তো অপেক্ষা মানে যে অতিক্রম করতে হবেই, এর পাশাপাশি কি করতে হবে? 250 মিটার লম্বার দূরত্বটাও আমাদের অতিক্রম করতে হবে, তাহলে টোটালি কত হলো? 450, তার মানে 450টা রাইট অ্যান্সার। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 মানে 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক কত? এখানে কি বলছে? পরিসীমার অর্ধেক কত? তাহলে উহার পরিসীমা হবে কত? 6। ভালো করে খেয়াল করেন, উহার পরিসীমা হবে 6, তার মানে পরিসীমার অর্ধেক হবে কত? 12। বিষয়টা কেমন হয়ে গেল না? যে 6 হলো পরিসীমা অর্ধেক, ডাবল কিভাবে হলো? হ্যাঁ, এই জন্যই বললাম একটু আগে যে অবশ্যই আপনাকে শার্প ব্রেনের অধিকারী হতে হবে, কারণ যখন এখানে আমাদের 6টা আমরা এখানে পাবো এক বাহুর দৈর্ঘ্য, তখন আমাদের বর্গের পরিসীমা মানে কি? 4a, মানে 424, আর 24-এর অর্ধেক মানে 12 একক। আমরা একটুখানি যদি আপনাদের বিস্তারিত করে দেখাই, যেমন বর্গের কর্ণ বলতে আমরা কি বুঝাই? √2a, তাহলে এখানে আমাদের √2a সমান কি আছে? 6√2, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি তাহলে উভয় পক্ষ থেকে কি হবে? √2টা ভ্যানিশ হবে, তার মানে এর মানটা কি পেলাম? 6। এবারে আমরা যদি বর্গের পরিসীমা বের করি 4a ইকুয়াল, তাহলে 4 × 6 = 24, আমরা কিন্তু 24 পেয়ে গেলাম, আর 24 এর অর্ধেকটা হবে 12 মানে 12, আর এই 12 এককটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। x² - y², x² + xy + y², x³ - y³ লসাগু কত? আমি আমার ক্লাসে কিন্তু প্রায় একটা কথা বলি, অন্তত এই লসাগু গসাগুর অঙ্কের সময়, যে যখন দেখবেন যে আপনার লসাগু চেয়েছে, তার মানে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে প্রশ্নের পরীক্ষা দিচ্ছেন সেটা কিছুটা হলেও ক্রিটিক্যাল হয়েছে। তার মানে এখানে যখন x² - y² পাবো, এখানে দুইটা জিনিস পাচ্ছি, x + y একটা পাচ্ছি, x - y একটা পাচ্ছি। ওকে, এরপরে যদি আমরা এখানে আসি, এখানে তো একটাই রয়েছে, এখানে x - y একটা পাচ্ছি, x² - xy + y² একটা পাচ্ছি। তার মানে এখানে এটা তো থাকছেই, এখানেও থাকছে, আবার এখানে একটা থাকছে, এখানেও একটা থাকছে। তার মানে আমাদের লসাগু ক্ষেত্রে যদি আমরা নিতে যাই
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা হচ্ছে। তার মানে আমাদের ঠিক ক নাম্বারটা এখানে আমরা সঠিক উত্তরটা করতে পারছি। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই মনে রাখবেন যখন আপনাদের লসাগু চাইবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা ও এক মিনিট। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পাচ্ছি, এখানে প্লাসেরটা পাচ্ছি, আবার এই যে এর মধ্যে আবার মাইনাসেরটা পাচ্ছি না প্লাসেরটা পাচ্ছি, তাই না? না, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বারটাই অ্যান্সার হবে। বাট এখানে যদি প্লাসেরটা থাকতো তাহলে এক্স কিউবের অ্যান্সারটা আসতো। ওকে, এরপরে আমাদের যেটা করবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান আছে 4, এক্স প্লাস ওয়াই জেড এর মান দেওয়া আছে। আচ্ছা, এটা আপনারা বড় হয়ে যাবে, এটা ক্যালকুলেশনটা আমি শুধু অ্যান্সারটা এখানে বলে দিচ্ছি। অ্যান্সারটা হবে আমাদের এখানে এই যে -3 আছে, এটাকে আমাদের 0 করতে হবে, অর্থাৎ -30 হবে রাইট অ্যান্সার। 1/5 লব এক্স ভিত্তিক 21, আচ্ছা এটা 2187√3 সমান 1 হলে এক্স এর মান কত? মুখস্থ অঙ্ক 3√3 হবে এখানে, এখানে আর কিছু করে না, এখানে 3√3টা হবে রাইট অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটির দৈর্ঘ্য 4 একক হলে ওর ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত হবে, মানে কত বর্গের? সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটির দৈর্ঘ্য 4 একক হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? √3 স্কয়ার ডিভাইডেড 4, রাইট? তাহলে আমরা জাস্ট সেটাই করব, যে √3 স্কয়ার মানে কি 4 স্কয়ার, তার মানে 16 ভাগ 4, তার মানে 4√3। তাহলে এখানে 4√3টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 4 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত হবে? তাহলে এখানে দুইটি কর্ণের সমষ্টি হবে 8√3, 4 দোকানে 8√3, তার মানে 8√3টা হবে রাইট অ্যান্সার। x - 2 = √3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত হবে? তাহলে জাস্ট এখানে মানগুলো বসাবেন, আনসার হবে 194। 6 - x মাইনাস 9/x = 0 হলে, আচ্ছা তাহলে এখানে x² ডিভাইডেড, আচ্ছা এটাও মান বের করে নিয়ে মান বসালেই হবে, এটা 3 হতে পারে, হ্যাঁ 3 এর অ্যান্সারটা হওয়ার সম্ভাবনাটা বেশি। 4, 5, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? তাহলে 4, 5 এবং 6 ক্ষেত্রফলের, তাহলে এখানে 4, 5 শূন্য রয়েছে, 60 রয়েছে, 80 এবং 120, তাহলে এখানে 4, 5, 6, তাহলে 5, 4, 9, এটা আমরা ক্ষেত্রফল করতে পারবো না, কারণ এখানে 4, 5 দুটো যোগ করলে কত হচ্ছে 9, কারণ এরকম কোন ত্রিভুজ হতে পারে না, তার মানে এখানে আমরা 0 অ্যান্সারটা করতে পারি। tan θ = -5/12 হলে π/2, আচ্ছা তাহলে এখানে আমাদের বলছে π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, কোসেক থিটার মান কত? উল্টে দেন, তাহলে এখানে 13.5 হবে রাইট অ্যান্সার। sec থিটা tan θ 7/5 হলে মাইনাসেরটা কি হবে? সেম একই কাজ, কত আছে? 7/5 আছে, উল্টে দেন, তাহলে কত হবে? 5/7, একই কথা। একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 12 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব? 90 ডিগ্রি হতে হবে, কারণ 90 ডিগ্রি ছাড়া তো আয়ত হবে না। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? আচ্ছা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি আমরা বলি, তাহলে n × n+1 আবারও 2n × n+1, আচ্ছা এইরকম n × n+1 2n+1/6 ঘ নাম্বার। 1/2x - 5 এর, আচ্ছা লেস দেন 1/3, তাহলে এটা যদি আমরা অসমতাটি সমাধান করি, x এর মান একটা 1 বের হবে, মানে x লেস দেন 1 x গ্রেটার দেন 4, তার মানে লেস দেন 1 গ্রেটার দেন 4 হবে, তার মানে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে কোনটি? ক নাম্বারটি। এক গ্লাস গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? তাহলে এখানে 6, 4, 10, তার মানে এখানে গুড়ের পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে হবে 40%, তার মানে 4 রয়েছে, তার মানে 40%। এ কোণ এবং বি কোণ পরস্পর পূরক কোণ, তার মানে দুটো মিলে 90 ডিগ্রি। কোণ দুটির অনুপাত যদি 3:2 হয় তাহলে এ কোণের মান কত হবে? তাহলে 3, 2, 5, 5, 18, 90, তাহলে এখানে আমরা 3, 18, 54 হচ্ছে আমাদের এ কোণের মান, তার মানে গ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর।
15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল যেহেতু চাইছে 88 হবে রাইট অ্যান্সার। কোন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দ্বয় কত? তাহলে দুটার যোগফলও 23 হতে হবে, তার মানে 11 12। 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির 65%? তাহলে 65% আমাদের প্রথম অপশনে 60, 60-এর 65% সমান 39 হয়, তার মানে অন্য অপশন আর ট্রাই করতে হলো না। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বাড়ছে? 6% বার্ষিক মুনাফায় কত টাকা? বার্ষিক মুনাফা 120 টাকা হবে। তাহলে যদি 1000 টাকা হয় তাহলে 6% কত টাকা হবে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কত? 120 টাকা হতে হবে। তাহলে 2000 টাকা, 6 দুগুণে 12, 120, 2000 টাকাটা রাইট অ্যান্সার। একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশি যা থেকে 3 এবং 12 হলে মধ্য সমানুপাতিটা কত হবে? মধ্য সমানুপাতি কিভাবে বের করবেন? তাহলে এখানে আমরা নরমালি করব যে 3 গুণন 2 6, 6 গুণন 2 12, তার মানে এখানে 6টা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। অথবা 3 বারাং 36, 36কে আমরা রুট করলেও 6 পাবো, এভাবেও করা যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এই প্রশ্নের উত্তর বলার আগে আরো একবার বলে নিচ্ছি যে আমাদের এই শর্ট সাজেশন বইটি অবশ্যই দ্রুত সংগ্রহ করে প্রিলিমিনারি পাশের মূল মন্ত্রগুলো আত্মস্থ করে ফেলুন। তার মানে এখানে সঠিক উত্তরটি আমাদের যেটি হবে তা হচ্ছে স্পিকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মাণ হয়েছে? এটি ফ্রান্সের সহায়তায় নির্মাণ হয়েছে। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত? এটি অবস্থিত কক্সবাজারে। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? লেবুখালী, পটুয়াখালী। তবে উল্লেখ্য বিষয়, নামটি কিন্তু পরিবর্তিত হয়েছে। E8 পৃথিবীর কোন ধরনের 8টি দেশকে নির্দেশ করে? মূলত এগুলো সবচেয়ে বেশি শিল্পোন্নত নাকি পরিবেশ দূষণকারী? মূলত এরা পরিবেশ দূষণকারী 8টি দেশ হিসেবে। কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? স্থায়ী বলা হয় ROM অর্থাৎ রোম, রিড অনলি মেমোরি। ব্রিটিশ উপনিবেশ হয়েও নিজের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ? এটি সঠিক উত্তর হবে মোজাম্বিক। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের নির্মাণ কাল এটা কত? তাহলে কত সালের মধ্যে SDG টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল উন্নত হবে? তাহলে এই প্রশ্নের উত্তরটিও আপনাদের জন্য একটা SW থাকলে, এটা কিন্তু VVI। হ্যাঁ, এই SDG MDG এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? এখনো পর্যন্ত সর্বশেষ সিটি কর্পোরেশন হয়েছে ময়মনসিংহ, তবে খুব দ্রুতই বাস্তবায়ন হতে পারে বগুড়া সিটি কর্পোরেশন। তবে এখানে উল্লেখ্য দেশের সবচেয়ে বড় পৌরসভা কিন্তু বগুড়া। বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়? বিশ্ব অটিজম দিবস পালন করা হয় প্রত্যেক বছর 2 এপ্রিল। বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত, তার মানে বাংলাদেশ ভারত সীমান্তটাই সবচেয়ে বড়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছিল? যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়? একটা হচ্ছে ডেনমার্ক আর একটা হচ্ছে যুক্তরাজ্য। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কবে? যান চলাচল শুরু হয়েছিল 1998 সালে। এখন রেল সেতুটা কত তারিখে যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয় এবং উদ্বোধন হয়? দুটোই দরকার রয়েছে। 2018 সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক? লুকা মডরিচ তিনি ক্রোয়েশিয়া। যদি 2022 হয় তাহলে সেক্ষেত্রে হবে মেসি। আর 26 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এটা একটু জানতে হবে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? আমি যতগুলো প্রশ্ন নিবন্ধন সহ অন্যান্য প্রশ্ন অ্যানালাইসিস করেছি, দেখেছি যে এই মহাস্থানগড়, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসেই। আকাশ নীল দেখাই এর কারণ কি? কারণ নীল রঙের বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি হয়। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে ক্লডিয়া গোল্ডেন। মুজিব বর্ষ আপাতত খুব সম্ভবত এটি পড়ার প্রয়োজন নেই, কারণ এটা আসার সম্ভাবনা বর্তমানে নেই। তারপরে আপনারা জানেন এটার অ্যান্সার করার প্রয়োজন হচ্ছে না।
জাপান পার্ল হারবার আক্রমণ করেছিলেন কবে? জাপান পার্ল হারবার আক্রমণ করেছিলেন 7 ডিসেম্বর 1941। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সর্বাধিক পরিমাণে যে গ্যাস পাওয়া যায় তা হচ্ছে নাইট্রোজেন। ইউয়ান কোন দেশের মুদ্রা? একটু দেখেন তো, ইউয়ান বানানটা অনেক বড় না, তার মানে দেশের বানানটা ছোট হবে, তার মানে চীন। ভেসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মোশাররফ করিমের কোন নাটক যদি দেখে থাকেন তাহলে এটা সম্পর্কে কিছুটা হলেও আপনাদের জানার কথা। ভেসুভিয়াস, একটু নাটকের নামটা বলেই দিই, শোয়া বাবা। এখানে দেখতে পারেন প্রথম অংশে রয়েছে ভেসুভিয়াস, তার একটা ভাইভার একটা ক্লিপস রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে এটি হবে কোথায়? ইতালিতে। এবারে বলুন তো, জাপানে একটা রয়েছে, সেটা কি বলুন তো? ফুজিয়ামা। কচু খেলে গলা চুলকায়, এর কারণ কি? কচুতে গলা চুলকানোর উপাদান আছে, আর সেটি কি? ক্যালসিয়াম অক্সালেট। আর কচু যে কারণে দামি, সেটা কিসের কারণে? আয়রন বা লৌহ। তাই বলে লোহা দোকান থেকে কিনে নিয়ে এসে খেতে যাবেন না। ওকে, সর্বশেষ আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় দেশ হিসেবে এখনো পর্যন্ত রয়েছে কিন্তু রাশিয়া। এবারে বলুন তো, রাশিয়া কোন মহাদেশে অবস্থিত? ঝামেলা লেগে যাবে, অবশ্যই ঝামেলা লেগে যাবে আপনাদের মধ্যে। কেউ বলবে ইউরোপ, কেউ বলবে এশিয়া। বলুন কোনটি সঠিক? এটা আপনাদের জন্য কাজ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটা শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি এক্সক্লুসিভ ক্লাস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।